আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নতুন পুরনো ছবি গানে বাজবে সবার প্রাণে প্রাণে। শুভেচ্ছা নেবেন, আশা করি ভালো আছেন। সমকালীন চলচ্চিত্র নিয়ে একুশে টেলিভিশনের সাপ্তাহিক বিশেষ আয়োজন তিব্বত স্নো প্রেজেন্স ইন হিটসে আমি ইমদুর আতিশ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক আমন্ত্রণ। আপনারা জানেন আমাদের চলচ্চিত্রের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা অথবা অতীতে কি কি ঘটেছে সেটা আমরা আলাপ করি আমাদের আমন্ত্রিত একজন অতিথিকে নিয়ে। আমাদের সঙ্গে আছেন পরিচালক রেহান রাফি। রাফি ভাই, আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে, কেমন আছেন? খুব ভালো। কি অবস্থা, আপনি কেমন আছেন? খুব ভালো আছি ভাইয়া। এই যে 19 তারিখ আবার নতুন একটা ঝড় তৈরি হলো তুফানের, ওটিটিতে, দুটো ওটিটিতে, দেশি এবং আন্তর্জাতিক দুটোতেই রিলিজ হলো। একজন পরিচালকের কাছে সব সিনেমাই তো সন্তানের মতো, তবে এই মুহূর্তে তুফান নিয়ে ফিলিংসটা আসলে কেমন কাজ করছে? ফিলিংস খুবই ভালো, কারণ আর ফিলিংস সবচেয়ে বড় কথা কি, তুফান রিলিজের পর এত লেভেলের হাইপ, যেই লেভেলের ব্যবসা তুফান করেছে বা মানুষের যেই লেভেলে ভালোবাসা পেয়েছি, মানে ভিতরে ঢুকে গেছে আসলে। তো দেশের অবস্থা মাঝখানে ভালো ছিল না, আবার আমরা স্বাভাবিকভাবে ফিরে যাচ্ছি। আমরা এখন ওটিটি রিলিজ করলাম, বাট ওটিটিতেও যেই লেভেলের মানে ধাক্কাটা গেল, মানে যারা সিনেমাগুলো দেখছে তারা আবার দেখছে এবং পুরো জ্যাম লেগে গেছে। এবং এটা বাংলাদেশে প্রথম একসাথে, এটা আমরা ইন্ডিয়াতে দেখতে পারি, একই সিনেমা দুইটা ওটিটিতে, নেটফ্লিক্সও যাচ্ছে আবার অ্যামাজন প্রাইমেও যাচ্ছে। হয়তো দুইটা ভাষা যাচ্ছে, কোনটা মালায়ালাম কোনটা ইয়েতে। বাংলাদেশে এটা দেখা যায় না, তো বাংলাদেশে এটা প্রথম যে দুইটা ওটিটিতে আসছে এবং প্রচুর মানুষ হলে টিকিট পায় না, সিনেমাটা দেখতে পায় না, কারণ আমরা জানেন আমাদের হল সংখ্যা কম। তারা দেখছে, বাট প্রচুর ফিডব্যাক, ভালো লাগছে। এবার সবার এখন একটাই প্রশ্ন, তুফান যখনই দেখছে তুফান 2 কবে আসবে। এখন যত আয়োজন প্রিপারেশন সব কি তুফান 2 নিয়ে নাকি আদার্স কাজ? না, আরো আদার্স কাজ নিয়ে আছে। তুফান 2 অনেক বড় প্রজেক্ট এবং আমি সবসময় চেষ্টা করেছি আমার ক্যারিয়ারে, যদি খেয়াল করে দেখেন লাস্ট 3 বছর, পরাণ, সুরঙ্গ, তুফান, পরাণ থেকে সুরঙ্গ একটু বেশি ব্লকবাস্টার, সুরঙ্গ থেকে আরো বেশি ব্লকবাস্টার তুফান। তুফান তো এখন আলটিমেটলি ইন্ডাস্ট্রি সব থেকে বড়ই হিট ছবি, তো তুফান 2টা এর থেকে বেটার হতে হবে সবকিছু দিক থেকে, মেকিং থেকে, গল্প থেকে। তো আমরা দর্শককে ঠকাতে চাই না, আমরা একটু সময় নিয়ে একটু বড় স্কেলে কিছু চিন্তা করতে চাই। তো বড় স্কেলে কিছু সিনেমা একটু সময় তো লাগবে, 1-2 বছর সময় লাগবে। ইনশাল্লাহ দর্শক নেক্সট ঈদেও আমরা একটা ছবি পাবেন, রোজা ঈদে এবং কোরবানিতে ইনশাল্লাহ একটা ছবি পাবেন। গান হিট তো সিনেমা হিট, আমরা সেটা আমাদের বাংলা সিনেমার ইতিহাস ঘাটলেই সেটা দেখতে পাই এবং এই তুফানে এসব ব্যাপারটা আবারও একবার প্রমাণিত হলো। তো এই যে আমাদের দুষ্টু কোকিল বা আমাদের লাগে উড়াধুরা বা তুফানের যে টাইটেল ট্র্যাক, সবগুলাই কিন্তু দর্শক অনেক ভালোভাবে নিয়েছে। এটা কি সিনেমা মেকিং এর সময় আপনার মাথায় ছিল যে না, আমাকে হিট কিছু গান দিতে হবে যাতে আমার সিনেমাটাকে আরেকটু দর্শকের কাছে টেনে নিয়ে যায় দ্রুত? দেখেন, গান বা সিনেমা কেউ লেখার সময় বলতে পারে না যে এটা হিট, যে একটা হিট গান লিখে দিলাম, যা একটা হিট গান করলাম। কারণ আমার কাছে মনে, প্রত্যেকটা ডিরেক্টর, প্রত্যেকটা শিল্পী যে গানটা বানায় সে প্রথম চিন্তা করে এটা হিট হবে বা এটা খুব সবাই পছন্দ করবে। সবগুলো তো সবাই পছন্দ করে না। আমি আসলে আমার টেস্ট এবং আমি দর্শক যতটুকু পালস বুঝি, আমার মনে হয় যে এই ধরনের গান দর্শক পছন্দ করবে, ওইভাবে আমার ডিজাইন করা ছিল গান সবগুলো। আসলে আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের বিয়ের অনুষ্ঠানে লাস্ট 5-10 বছরে আমরা যদি দেখি, বিয়ের অনুষ্ঠান বা পিকনিক বা কোনো ডিজে পার্টিতে সবসময় কেন ইন্ডিয়ান গানই বাজবে? এক্স্যাক্টলি, কেন আমাদের দেশে গান বাজবে না? আমাদের দেশের বাইরের আইটেম গানগুলো কিন্তু অনেক জনপ্রিয়, নায়িকাদের থেকে বেশি জনপ্রিয় যারা কিনা আইটেম সং করে। এই জায়গাটাতে আমি একটু গুরুত্ব দিতে চেয়েছি আসলে। আচ্ছা, এই জন্য আমি একসাথে 2টা গান রাখছি। তুফানের গান বা তুফান নামটা এমনভাবে ব্র্যান্ড হয়ে গেছে বাংলাদেশে এখন 20 কোটি মানুষ, বাচ্চা থেকে সবাই তুফান শব্দ সম্বন্ধে সবাই জানে, পরিচিত। দুষ্টু কোকিল, উড়াদুরা সম্বন্ধে পরিচিত, তারা সবাই কিন্তু তুফান 2 দেখবে। তো এই জন্য তুফান 2 আমরা আরো বড় করে বানাচ্ছি। তুফান যে একটা স্ট্যান্ডার্ড তৈরি করে দিল ইতোমধ্যে, ওই স্ট্যান্ডার্ডে যাওয়ার জন্য যে রায়হান রাফির প্রিপারেশন, কারণ রায়হান রাফি তো এর আগে যতগুলো কাজ করেছেন এই স্ট্যান্ডার্ডের কাজগুলো করেন নাই বা এই অ্যারেঞ্জমেন্টের কাজটা করেন নাই, এটা করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করতে হয়েছে কিনা? প্রবলেম ফেস করতে হয় নাই, চ্যালেঞ্জ নিতে হয়েছে। আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আমার লাস্ট সুরঙ্গ তো চ্যালেঞ্জ ছিল, মাটির নিচে শুট ছিল, আমরা মাটির নিচে সুরঙ্গ করেছি। ওটা বাংলাদেশ সবচেয়ে বড় টেকনিক্যাল শুট ছিল, কারণ মাটির নিচে আর্টিস্ট একদম আমরা অরিজিনাল সুরঙ্গটাই বানিয়েছিলাম, প্রচুর অনেক বড় সুরঙ্গ। এইবার আমার আগে থেকে প্ল্যান ছিল আমি একটা গডফাদার কেন্দ্রিক ছবি বানাবো, একটু পিরিয়ডিক্যাল ছবি বানাবো, এবং যে ছবিগুলো আমরা দেশের বাইরে দেখে খুবই আফসোস করি, আল্লাহ আমাদের দেশে এসব সিনেমা হয় না, সেগুলো আমরা আমাদের বাজেটের মধ্যে ঢুকে এনে করার চেষ্টা করবো, যতটুকু আমরা অ্যাফোর্ড করতে পারি এবং যেটা উঠে যায়। ওই চ্যালেঞ্জটা ছিল, আমরা প্রায় 1 বছর মতো প্রিপারেশন নিচ্ছি। তারপরে তো আমরা বাংলাদেশের মেগাস্টার সাকিব খানকে এটার সাথে করলাম, তার স্বপ্নটা এক হলো। এবং সাকিব খানের সাথে আমার প্রথম ছবি, মানুষের অনেক বেশি এক্সপেকটেশন, সাকিব খানদের ফ্যান, ওনার যে ফ্যান তাদের অনেক এক্সপেকটেশন।
তো এটা প্রেশার ছিল অনেক, যে এটা অনেক বেস্ট করতে হবে। সেই প্রেশার থেকে আমি চেষ্টা করছি এমন একটা কিছু বানাবো যেটা সব ধরনের দর্শক পছন্দ করবে। তুফানে আমি যা ভাবছি আমি তাই বানাইছি আসলে, মানে গল্পের প্রয়োজনে যা যা ডিমান্ড করে আমি কোনো আফসোস রাখি নাই যে এটা করা যাবে বা এটা করা যাবে না। এই জন্য দর্শক কিন্তু মন ভরে দেখেছে, কারণ মন ভরে দেখেছে এবং ভরপুর ছিল, দর্শক চোখ মানে শান্তি পেয়েছে। এবং অ্যাকশন যেটা বলেন বা গান বলেন, প্রতিটা সেট, প্রতিটা দৃশ্য, মানে এই সিনেমার একটা দৃশ্য আপনি খুঁজে পাবেন না যে দৃশ্যটার মধ্যে ভাবা হয়নি, মানে এমনি এটা শুট করছে, মানে একজন হাঁটতেছে একটা র্যান্ডম রাস্তায় আমরা শুট করছি, ওটাও ওয়েল ডিজাইন করা আসলে। ওকে, নাইস। দর্শক বন্ধুরা, আসলে সময় কম, প্রশ্ন অনেক বেশি, এর মধ্যে আমরা ট্রাই করব আপনাদের করতে খুশি। তবে এখন নিচ্ছে একটা ব্রেক। অলরাইট, ব্রেকের পর আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম ব্যাক করছি। আপনারা দেখছেন একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন তিব্বত স্নো প্রেজেন্ট সিনেটস। আমাদের সঙ্গে আছেন চলচ্চিত্র পরিচালক রায়হান রাফি। চলুন কথা বলি তার সাথে। আপনার বাজেটে আপনি কাজটা করেছেন, এটা ঠিক আছে, বাংলা সিনেমা কিন্তু এটা প্রথম। এটা কি রায়হান রাফি বলেই সম্ভব হয়েছে, নাকি আসলে ইচ্ছার থাকলে এটা সম্ভব? এটা আসলে আমি পেরেছি, আমার কাছে মনে হয় আমার আগের যে কাজগুলা সেগুলো সাকসেস হওয়ার কারণে, সেগুলোতে আমি আসলে আমার প্রডিউসারকে পরাণে আমি টাকাটা ব্যাক করতে পেরেছি, সুরঙ্গতে পেরেছি, পোড়ামন 2-তে পেরেছি। এই যে ব্যাক করতে পেরেছি, দ্যাটস ওয়াই হয়তো ওই বিশ্বাসটা আমাকে করেছে, যার কারণে এটাকে এস্টাবলিশ বা বাস্তবায়ন করতে সহজ হয়েছে। হ্যাঁ। শর্ট ফিল্ম থেকে প্রথম চলচ্চিত্রে নামা হলো পোড়ামন 2। পোড়ামন 2 কিন্তু একজন রায়হান রাফির জন্য চ্যালেঞ্জিং ছিল, কারণ এর আগে পোড়ামনটা অনেক একটা হিস্টোরিক্যাল বাম্পার হিট ছিল। ওই চ্যালেঞ্জ আপনি উতরে গেছেন, সেখানেও অনেক আমরা ফেমাস অনেকগুলো গান পেয়েছি। তখনকার সময়ে আসলে চ্যালেঞ্জটা কতটুকু মনে হয়েছিল, যদিও চ্যালেঞ্জ দিতে আপনি পছন্দ করেন? ওই সময় আসলে চ্যালেঞ্জের পর্যায়ে যায় না, ওই সময় হলো যে নিজেকে প্রমাণ করতে চাচ্ছিলাম আর কি, যে কি পারবো কিনা। এর আগে আমি 2 মিনিট 3 মিনিটের ছবি বানিয়েছি, শর্ট ফিল্ম, কিন্তু 2.5 ঘন্টার ছবি বানাবো, অনেকে বিশ্বাস হচ্ছিল না যে পারবে কিনা। তারপরে নতুন আর্টিস্ট, ডিরেক্টরও নতুন, নায়কটাও নতুন, হ্যাঁ। তো শুধুমাত্র জ্যাজ মাল্টিমিডিয়া পুরনো ছিল, এবং ওইটাও ঈদে রিলিজ হয়েছিল অনেক বড় বড় ছবির সাথে, এবং ওইটা 1 নম্বর ছবি হয়েছিল পোড়ামন 2। বাট আমি ওই ছবি থেকেই আমি একটা জিনিস লার্ন করছি জীবনে, যেসব ডিরেক্টররা কম্প্রোমাইজ করে সিনেমা বানায়, একটা বাজে প্রডিউসাররা বলে যে ঠিক আছে আপনি এখন চলতেছেন না, নতুন কাউকে নিয়ে। তো ওই শিক্ষাটা আমার প্রথম থেকে ছিল যে আমি সিনেমা বানালে সিনেমা প্রপারলি বানাবো। হ্যাঁ, যেই গল্পগুলো আমার ছোট ছোট গল্প, সেগুলো আমি ওটিটিতে বানাবো। আমি তো ওটিটির কাজ করি, সব ধরনের কাজগুলো জনপ্রিয়তা পেয়েছে অনেক। হ্যাঁ, বাট আমি ওটিটির মতো কাজ করি, যেগুলো ওটিটির গল্প। 4টা ক্রিটিক্সে আপনি মেরিল প্রথম আলোতে কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার পেয়েছেন। পোড়ামন 2 দিয়ে এসে ছক্কা হাঁকালেন। এরপর আমরা দেখলাম দহন হিট, এরপরে আমরা দেখলাম পরাণ হিট, এরপর তো হিট সুপার হিট। এই যে দামাল, সুড়ঙ্গ, তারপরে আমাদের তুফান, তো এই যে পুরস্কার, আসলে পুরস্কারটা কতটুকু বুস্ট করে একজন ডিরেক্টরকে বা আর্টিস্টকে পরবর্তী ভালো কাজের জন্য? ভালো লাগে, পুরস্কার পাইলে সবাই ভালো লাগবে, গিফট পাইলে তো কাকে বা কার না ভালো লাগবে। কিন্তু আমাকে যেটা করে দর্শকে, আমি যখন থেকে আমার সিনেমাটা হাউসফুল, আমার সিনেমার টিকিট নাই, আমি যখন স্টার সিনেপ্লেক্সের বা যমুনা ফিচার পার্কের ওদের বা ব্লকবাস্টারের অনলাইনে ঢুকে যখন দেখি কোন টিকিট নাই, সব টিকিট সোল্ড আউট, 1 সপ্তাহ টিকিট নাই, আমি যখন দেখি আমার সিনেমা, আমি হলে যাই লুকায় সিনেমা দেখার চেষ্টা করি, আমি যখন দেখি যে মানুষ মনোযোগ দিয়ে সিনেমাটা দেখতেছে, কেউ ফোন চালাচ্ছে না, এবং সিনেমা শেষ হওয়ার পর যখন আমাকে দেখে, আমাকে জড়ায় ধরে এবং বলে যে আপনার জন্য সিনেমাটা দেখতে আসছি, এর থেকে বড় অ্যাওয়ার্ড আর পৃথিবীর কিছু নাই। সত্যি, এই অ্যাওয়ার্ড যখন আমি পেয়ে গেছি, এরপরে আসলে এর থেকে বড় কোনো অ্যাওয়ার্ড আমি এখনো পাই নাই। এর থেকে বড় অ্যাওয়ার্ড অস্কার পাইতে হবে। তো এই জন্য অ্যাওয়ার্ড আমি ছোট করছি না, মানে আমার এটাই বেশি শান্তি লাগে, আমি বক্স অফিসটা বেশি এনজয় করি, আমি মানুষের মনের অ্যাওয়ার্ডের জন্য ছবি বানাই। ওকে, ভেরি নাইস। আমাদের সিয়ামকে যেমন প্রথমবার নিয়ে চ্যালেঞ্জে উতরে গেছেন আপনি, পরাণে আমরা দেখলাম যে একইভাবে শরীফুল রাজকে ভিন্নভাবে প্রেজেন্ট করা হয়েছে, ইয়াশ রোহানকে অন্যভাবে দেখেছে দর্শক। আমাদের মিম সবচেয়ে ঘৃণিত ক্যারেক্টার, কিন্তু সবচেয়ে খুশি সে, যে এত বেশি গালি খেয়ে সে খুশি যে তার ক্যারেক্টারটা সাকসেসফুল। এই যে আপনি বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন জনকে এনে নতুনভাবে প্রেজেন্ট করছেন, সব চলচ্চিত্রেই দেখছি কাউকে না কাউকে আপনি ভিন্নভাবে। আমার ভালো লাগে, আমি তুফানে সবাই বলছে শাকিব খানকে এভাবে দেখা যায় না, প্রাউড ফিল হয় যে আমাদের বাংলাদেশের একজন নায়ককে নিয়ে পৃথিবীব্যাপী বিভিন্ন রিভিউয়াররা কথা বলছে, ওরা বলতেছে যে বোম্বে কোনো নায়ক থেকে তো কম না, মানে শাহরুখ খান, সালমান খান থেকে কম না, এটা আমার জন্য প্রাউডের বিষয়। তো আমি খুব প্রাউড ফিল করি যে এই সাকিব ভাইয়ের সাথে আমি কাজ করতে পেরেছি এবং ওনাকে নতুনভাবে প্রেজেন্ট করতে পেরেছি কিছুটা। রাইট, হ্যাঁ। নিশু ভাইয়ের মতো একজন বড় মানুষের সাথে প্রথম কাজ ছিল আমার, রাত, সিয়াম, তো আমি এটা এনজয় করি, এটা আমার চ্যালেঞ্জ লাগে আর কি। যে পরাণ সিনেমার অনেক হলের মধ্যে আমি দেখেছি যে আপনি প্রকাশ্যে কান্না করেছেন, দর্শকদের মাঝেই কান্না করেছেন, দেখা যায় রাজ আপনাকে সামলাচ্ছে, মিম আপনাকে সামলাচ্ছে, এই কান্নার রিজনটা কি? এটা প্রিমিয়ারের দিন ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ পরাণ আমি অনেক কষ্ট করে বানিয়েছিলাম ছবিটা,
না সব পড়ানো অনেক শখের ছবি ছিল, তখন সময়টা কোভিডের সময় ছিল, ছবিটা বারবার রিলিজ হচ্ছিল না, প্রডিউসার দিদি থেকে একটা প্রেশার ছিল আমরা ওটিটিতে রিলিজ করে দিব, এত সময় আমরা নষ্ট করবো না। আমি বলছিলাম ভাই একটু ওয়েট করেন, হল খুলে যাবে, আমার মনে হয় হল খুলবে, এটা হলে আমরা ছাড়ি। আমার যখন পড়ানো আমার বাজেটটা যেটা ছিল পারিনি আমি অ্যাচিভ করতে, কারণ আমার ওই কমিটমেন্ট ছিল আমি 50 লাখ টাকা 60 লাখ টাকা মধ্যে বানাবো সিনেমাটা, বাট হচ্ছে না। তখন আমি অন্য কাজ করে 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 ওখান থেকে লাভ করে 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 আমি পড়ানটা শেষ করেছি আসলে। আচ্ছা, ওইটা যখন মানুষ এত পছন্দ করেছে তখন আমি ইমোশনাল হয়ে গেছে যে না, আমি আমার যে এতদিনে কষ্ট 3 বছর পরে পড়ান রিলিজ হয়েছে, বানানো 3 বছর পর, তখন আমার শান্তি লাগছে যে না, ওই দিন আমি খুব ইমোশনাল, আমি ইমোশনাল মানুষ। ইনশাআল্লাহ সামনে আরো প্রচুর এরকম হবে। তবে তার আগে দর্শকদের কাছে যাচ্ছি। দর্শক, পরাণ সিনেমাটাও নিশ্চয়ই আপনাদের মনে গেঁথে আছে এবং গেঁথে আছে পরাণ সিনেমার গানগুলো। আর নিচ্ছি ব্রেক, এরপর দেখা হবে ব্রেকের পর। অল রাইট মাই ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখছেন একুশে টেলিভিশনের সাপ্তাহিক বিশেষ আয়োজন তিব্বত প্রেজেন্স সিনে হিটস। আমাদের সঙ্গে বরাবরের মতোই আজকে আছেন রায়হান রাফি। চলুন কথা বলি তার সঙ্গে। আমরা অনেক সময় শুনি যে রায়হান রাফি নাকি সমকালীন অথবা আলোচিত গল্পটাকেই পিক করেন, যদিও তিনি স্বীকার করেন না। এই অভিযোগের উত্তর আপনি কি দিবেন? অবাস্তব থেকে কোনোদিন সিনেমা হয় না, সিনেমার গল্প জীবন থেকে মানুষ নেয়। খুব কম সিনেমা গল্প, এখন হলিউডে যে কিছু সিনেমা হচ্ছে সেগুলো মঙ্গল গ্রহ থেকে বিভিন্ন জায়গা থেকে ওরা বানায় লিখছে, কিন্তু ম্যাক্সিমাম সিনেমা যদি দেখেন আপনি সবকিছু আমাদের কারো না কারো জীবনের গল্প থেকে হয়। হ্যাঁ, আমি এনজয় করি জীবনের গল্প থেকে সিনেমা বানাতে, আমার কাছে এবং আমার সিনেমাগুলো একটু জীবন্ত হয়। লোকেশন সিলেকশনে আপনি আসলে প্রিপারেশনটা কিভাবে নেন? আমি অনেক দিন লোকেশন দেখি, যদি এখন একটা সিনেমা আমি করবো সামনে করবো, সেটা আমি 3 মাস ধরে লোকেশন দেখি করবো। আচ্ছা, তো আমি যদি অন্য সিনেমা শুটিং করবো তো আমি চিন্তা করছি যে একটু একটু করে লোকেশন দেখি করবো, প্রতি মাসে একবার করে 5 দিনের জন্য যাবো, ওইটাতে আমি লোকেশন দেখি করবো। আচ্ছা, ভেরি নাইস। আমাদের চলচ্চিত্রের আন্তর্জাতিকীকরণ, বাণিজ্যিকীকরণ, যাতে এখন একটা, আমি কিন্তু গত পরশুদিন একটা নিউজ দেখলাম, সৌদি আরবে সিনেমা হল থেকে 1400 কোটি টাকা আয় হয়েছে, নতুন হল নতুন মাত্র খুলছে, নতুন খুলেছে। তো তার মানে তো বাজার তৈরি হচ্ছে এবং ওখানে কিন্তু প্রায় 10 লাখের বেশি বাংলাদেশি আমাদের প্রবাসী ভাইরা থাকেন। বাংলাদেশে আমাদের সিনেমাটা যে ব্যবসা করছে এর 100 গুণ ব্যবসা বেশি করতো যদি বাংলাদেশে আরো 50-60টা সিনেমা হল থাকতো, সিনেপ্লেক্স থাকতো। আপনি খেয়াল করে দেখবেন, ইন্ডিয়াতে আপনি প্রচুর গেছেন, আমিও গেছি, ইন্ডিয়াতে কোনো সিনেমা কিন্তু হাউসফুল হয় না। কারণ কেন হাউসফুল হয় না? 1 ঘন্টা পর শো থাকে, তো কোনো দর্শক কিন্তু ফিরে যায় না, সিনেমা দেখতে চাইছে কিন্তু সে ভাবতেছে না সিনেমা দেখতে পারবো না, এরকম হয় না কখনো। রাত 12টা 1টা 3টা শো থাকে। আমাদের দেশে কি হচ্ছে, আপনি তুফান দেখতে চাইলে দেখতে পারবেন না, আপনাকে বলবো আপনার বন্ধু দোস্ত টিকিট তো নয় 1 সপ্তাহ। এই যে মানুষ দেখতে চাচ্ছে সিনেমা কিন্তু দেখতে পারছে না, আমরা এখন হ্যাপি এটাতে, বাট এটা তো হ্যাপি হওয়ার কাজ না। আমি একটা দর্শক হারাচ্ছি, সে তাকে যে আমি 1 সপ্তাহ পিছিয়ে দিচ্ছি, 1 সপ্তাহ পর সে তার সময় নাও থাকতে পারে, ঝরে পড়ে। হ্যাঁ, তুফান যেসব ভালো হল, কোনো হলে কিন্তু খালি ছিল না, সব হলে হাউসফুল ছিল। তার মানে আরো 100টা হল থাকতো, 100টা হলে হাউসফুল হতো। তো আমাদের দেশে সিনেমা হল নাই এখন, এটাও একটা বড় ব্যাপার। সিনেমাও নাই, ওই আপনি যদি হিটের হিসাব করেন, পরাণ, হাওয়া, প্রিয়তমা, সুরঙ্গ, তুফান, এই হিট লাস্ট কিছুদিনে 3 বছরে 4টা-5টা সিনেমা দিয়ে তো আসলে হল মালিকটা যে হল বানাবো বলছি, চালাবে কি আসলে হল? তাদেরও তো প্রফিট দেখতে হবে, সিনেমা লাগবে, অ্যাসেসমেন্ট করতে হবে, সিনেমা লাগবে। তাহলে এটার সমাধানটা কি আসলে? এটা সমাধান একটা সিনেমা বানানো। যেন আমি প্রফেশনালি সিনেমা বানাচ্ছি, আমার তো ইচ্ছা হয়েছে একটু, আমি যখন এই কিছুদিন আগে একটু ঘুরে আসলাম আমেরিকা থেকে, আমার তো ইচ্ছা হয় যে আরো আমার বোনটা দেশের বাইরে থাকে, আমি একটু ঘুরে আসি, আর আমি ব্রেক নিতে পারছি না, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমি এই ইন্ডাস্ট্রিকে একটু হলে টিকে রাখতে হবে, চেষ্টা করতে হবে যে প্রতি বছর যেন আমার সিনেমাগুলো আসে, অ্যাটলিস্ট 10 জন আমি আনতে পারি। এরকম সবাই জায়গা থেকে চেষ্টা করে আমার মনে হয় হবে। ওটিটিতে কি আমরা আপনাকে মিস করব নাকি ওটিটিতে আমরা রেগুলার? না, মিস করবো আমাকে। আমি সিনেমা মানুষ, আমি সিনেমা বানাতে পছন্দ করি। সেই সিনেমা ওটিটিতে হতে পারে, ওয়েব ফিল্মও হতে পারে, সেটা হলে হতে পারে। এবং ওটিটিতে আমি খুবই মানে কিছু গল্প বললাম না, যে গল্পগুলো আমি বানাতে মানে খুব ইচ্ছা করে আমার, যেগুলো সিনেমা হলের জন্য না, সেগুলো আমি ওটিটিতে বানাই। আমার একটা গল্প সিনেমা, আমার খুব পছন্দের ছবি অমীমাংসিত, যেটা সেন্সার ব্যান হয়েছিল, সেই সিনেমাটা আশা করছি এখন নতুন যে আইন হচ্ছে সেই আইনে আমরা ছাড়া পাবো এবং সেটা মানুষ দেখতে পাবে ওটিটিতে। আরও 2টা ইন্টারেস্টিং সাবজেক্টে ওটিটি করছি আমি। একটা ব্ল্যাক মানি, যেটা বঙ্গর জন্য করছি, সেটা আমি শুট করছি, সামনে শুটে যাবো। আমি কন্টেন্টের মধ্যে থাকতে চাই, আমি যে কদিন বাঁচবো আমি গল্প বলতে চাই, গল্প বলতে আমার পছন্দ, আমি সব ধরনের গল্প ছবি নিয়ে মানে গল্প নিয়ে ছবি বানাতে চাই। আসলে নতুন যারা আসলে এরকম রায়হান রাফির মতো পরিচালক হতে চায়, তাদের জন্য যদি কোনো বার্তা বা সাজেশন থাকে? আমার মনে হয় যারা পরিচালক হতে চায় তারা এরকম বার্তার জন্য ওয়েট করে না। তারা, আমি কোনোদিন বার্তা কারো ইন্টারভিউ দেখে পরিচালক হইনি। তো আমার স্বপ্ন এরকম ছিল যে আমি সিনেমাই বানাবো, আমি স্বপ্নেও সিনেমা শুটিং দেখতাম। আচ্ছা, এরকম অবস্থা, ওই স্বপ্ন থাকতে হবে। ফেমাস হতে চাই বা একটু কিছু হতে চাই, এরকম করার জন্য ডিরেক্টর হইলে হবে না। আমাদের এবারে যে নতুন জেনারেশন, তারা যে দেশে চেঞ্জ করে দিল, দেশটা আমাদের সুন্দর করে দিল,
তো এদের থেকে সামনে যখন ডিরেক্টর হবে আমার মনে হয় এরা অনেক আরো ভালো আরো চলবে। ভালো এই কিছু করতে পারবে। জেনারেশনকে নিয়ে আমরা অনেক আশাবাদী। অনেক অনেক ধন্যবাদ এই যে এত ব্যস্ততার মাঝেও আমাদের এই শোতে সময় দিয়েছেন এই জন্য। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না, স্বপ্ন দেখতে হবে আর অনেক বেশি ভালোবাসতে হবে আমাদের কালচারকে, আমাদের সিনেমাকে। কারণ আমাদের সিনেমা আমাদের দর্শকদের জন্য, আমাদের দর্শকদের পৃষ্ঠপোষকতায় সাকসেসের একদম সর্বসীমায় পৌঁছে যাবে আমাদের সিনেমা। এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। নেক্সট উইক আবার দেখা হবে নতুন অতিথির সঙ্গে। বাই বাই।